বেশ অনেকগুলো প্রশ্ন করব আপনার কাছে। শুরু করি যে আপনার মনে পড়বে যে আপনি একটা আয়োজনে আপনারই এক বক্তৃতায় তখন আপনাদের দল ক্ষমতায় ছিল। তখন বলছিলেন যে তারেক রহমান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছেন। আপনি সেই প্রসঙ্গে বলছেন যে আপনি দেশে আসবেন না, বিদেশে বসে কথা বলবেন, এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন। এবং সেই প্রসঙ্গে আপনি এক গানের একটা লাইন উল্লেখ করেছিলেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস ওনারা। এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত? না, প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে পারিপার্শ্বিক কারণ আহ, উম, এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরাই আমাদের দল পরিচালনা করছে, আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে, সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের আহ, আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ডও চলমান রয়েছে। সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে মনে করি। জি। মানে আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গ বুঝলাম না, আপনি মনে হয় বিব্রত না? না, দেখুন, গোটা দেশই এখন একটি বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে। আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই। আপনি জানেন যে ইতিমধ্যেই আহ, এই অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যারা আহ, কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে। এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনূসের কিশোর গ্যাং, তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, মানুষের জন্য জীবনহানিকর। হুম। ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে। তো সার্বিক এই পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ জি, করছে বাংলাদেশে। জি, এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম। যাই হোক, যেই প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো, মানে হাসনাত সার্জিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন, দেখা না দিলে বন্ধু কথা কেউ না। আপনাদের আহ, আওয়ামী লীগ মূল দলের একটি 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের জিরো পয়েন্টে গুলিস্তানের। কিন্তু সেখানে আহ, আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই। এটাকে বলা হচ্ছে, অনেকে এভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ। এরকমটি কেন হলো? তো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে, বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, নানা জায়গায় সমবেত হয়েছে। সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল, হুম। সবখানেই তারা ফোন চেক করেছে, মোবাইল চেক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে, সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, হুম। সে আন্দোলনের একটি যাত্রা ছিল। সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি। এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। জি, আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন বলছে। সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে, আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে। আপনাদের কি মনে পড়ে যে 2022-এর 10ই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েওছে? তখন ঠিক একই রকমভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে। সবগুলো গণমাধ্যমে এই খবরগুলো আমরা দেখেছি। তখন ওইটা প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে? একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক, সবখানেই তো সমাবেশ করা যায়নি, এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি না। সমাবেশ সবাই করতে পেরেছে। আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে, সংগঠিত হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা আহ, পালন করেছে।
সংসদীয় রাজনীতি, রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল। আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ, তাদের মতামত প্রকাশ করার সুযোগ, কিংবা এই ফ্যাসিস্ট সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ, সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই, বরং দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক বলে আমি মনে করি। আপনি মনে করছেন আকাশ পাতাল ফারাক, কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশ পাতাল মনে করছেন কিনা এটা হয়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করব কখনো। আম, আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে, আমি বলছিলাম যে এবং আমি না, এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে, সেটি আমরা দেখেছি। কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই, শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন, এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন? কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে। এবং আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা, কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা, দেখুন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আমাদের বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে সাংবিধানিক অধিকার হোক, মৌলিক মানবাধিকার হোক, নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক, সেটি কিন্তু নেই। তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তা আমরা প্রথম ধাপগুলো অতিক্রম করছি। নেতৃত্বের সংযোগ তো অবশ্যই রয়েছে, এবং সেটির মাধ্যমে তো এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পর্যায়ে তো এটি আহ, সংগঠিত হচ্ছে। এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে। একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে মফস্বলে যেসব নেতাকর্মীরা রয়েছে, তারা, আমরা সবসময় বলেছি, তারাই সংগঠনের প্রাণ, তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয়, এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে। যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে শূন্যতা রয়েছে বলে বাইরে দৃশ্যমান হচ্ছে, সেটিও ক্রমান্বয়ে জি, কেটে যাবে বলে কেটে যাবে মনে হয়। বলছেন। নেতৃত্বের সংযোগ তো নিশ্চয়ই আছে, আপনি বলছেন সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই। আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা, তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে, এবং সেই ফোন আলাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি। যাই হোক, আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি। প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই, স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে, এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে, বিষয়টা কি এরকম, নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে, নাকি এআই দিয়ে, আপনারা আসলে কি জানেন? দেখুন, এটি তো এক একটি ক্ষেত্রে এক এক রকম কেস, এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে। এই সরকারের নিজস্ব প্রয়োজনই, অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, মানুষের জনমতকে বিভ্রান্ত করা, এই ঘটনাগুলো কিন্তু অহরহই ঘটাচ্ছে। যে কারণে তারাই আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে, কেন করছে, সেটি তারাই বলতে মানে পারবে। কে করছে? দেখুন, আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, জনমতকে বিভ্রান্ত করা, গুজব ছড়ানো, এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা, এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয়, সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি বিভিন্ন তাহলে কি ধরনের আপনি কলা নিশ্চিত কৌশল বা আশ্রয় আপনারা নিচ্ছে। নিশ্চিত যেটা শেখ হাসিনার ফোনালাপ নয়? দেখুন, আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে আহ, দলের বিরুদ্ধে, দলের কর্মসূচির বিরুদ্ধে, এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো অবশ্যই এই সরকারের কলাকৌশলের কারণে করা হচ্ছে। মানে হ্যাঁ, সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যেমন সবশেষ যে ফোনালাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোনালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে 10ই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে, তার বা বঙ্গবন্ধুর ছবি নাই, সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে। এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি, এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। আহ, এগুলো কি আসলে ভুল বার্তা আসছে, বা এগুলো সরকারের কৌশল? এটা শেখ হাসিনার ফোনালাপ না? এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে। এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি যে বিভ্রান্ত, এটি যে আচ্ছা, গুজব ছড়ানোর জন্য, এটি কিন্তু ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বিভ্রান্ত, এটা গুজব ছড়ানো, আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন? এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা, আমাদের
সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না। এরকমটা বলা হয়েছে যে মানে ৫ই আগস্টের পরে বা ৫ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে। এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? না, এটি সঠিক নয়। এই বিষয়টা ঠিক না বলে বলছেন। আহ, আহ, এই এই আন্দোলনের মানে মানুষের মনে, যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই, যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম, আপনারা নেতারা, শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে। এখনও বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না। আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন। তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটা কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ? না, দেখুন, আমাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তো জীবন বিপন্নেরই শিকার হয়েছিল। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে, কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে। একজনের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে, প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে, এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে। আচ্ছা, আপনি তাই বলছেন। কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো? আপনাদের কাছে ছিল, আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল, আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে ৫ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা, আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন। আপনাদের ওবায়দুল কাদেরের তখন বক্তব্য আমরা শুনেছি, তিনি বলেছেন যে এই আন্দোলন দমনে ছাত্রলীগই যথেষ্ট। তারপরে আসলে কি হলো? কেন আপনারা যথেষ্ট হলেন না? আপনারা তো হলেনই না, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবই ছিল, আপনাদের বিরাট বাহিনী ছিল, তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না? প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল, যে যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি, কোটা ইস্যু, যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার, কোটা সমস্যার সমাধান চেয়েছে, এবং যেই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের 2018 সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল, কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে। পরবর্তীতে এটি একটা আইনগত প্রক্রিয়া, একটি উচ্চ আদালতের একটি রায়, বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে। সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল, সরকার পক্ষে আদালতে লড়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে যে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি, কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি, সেটা আইন মন্ত্রণালয় হোক, জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক। এবং শুধু তাই নয়, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটি আমরা চালু করেছিলাম। এটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে, এটির জন্য একটি সুস্থায়ী, টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে, এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে, কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয়, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি, সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি, সেখানে কোটা সংস্কার নিয়ে তাদের মতামত কি, সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি। এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যেটি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশেই কিন্তু 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয়, স্থিতাবস্থা প্রদান করা হয়, প্রকৃতার্থে বাংলাদেশে 11 জুলাই 2024 পরে কোনো কোটা কার্যকর ছিল না। 2018 সালের প্রজ্ঞাপন 2024 সালের 11 জুলাই থেকে কিন্তু পুনর্বহাল হয়। সে কারণে কিন্তু এটি সুস্পষ্ট যে আন্দোলনের যে সফলতা, এই আন্দোলনের যে হ্যাপি এন্ডিং হওয়ার কথা ছিল, এই আন্দোলনের যে এক্সিট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2024 সালের 11 জুলাইয়ের মধ্যে এটি সমাপ্ত হওয়ার কথা ছিল, কারণ শিক্ষার্থীদের ইস্যু ভিত্তিক সমস্যার সমাধান হয়েছে। পরবর্তীতে আপনারা যেটি সবার সামনেই অবলোকন হয়েছে, কোটা সমস্যার সমাধান এটি 11ই জুলাই কিভাবে। কি সাদ্দাম, নাকি ডেটটা আসলে 14ই জুলাই? না, 11 জুলাই, 11 জুলাই হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা প্রদান করা হয়। 14 জুলাই আপনি যেটি বলছেন, হুম। এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো। এবং আপনি দেখবেন যে 1 থেকে 14 তারিখ গোটা বাংলাদেশে কিন্তু রাজাকার ইস্যুটা শান্তিপূর্ণভাবে। সামনে আসলে কে নিয়ে আসলো? হ্যাঁ, এটি তো ইতিমধ্যেই সবার কাছেই পরিষ্কার
বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে আহ, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হুম। বক্তব্যকে বিকৃত করা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের উস্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে 14 জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে, তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা আহ, এই আহ, এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে কিন্তু ঠেলে আপনি দেওয়া, বলছেন যেটি উস্কানিমূলক সূচিত হয়েছে পরিবেশটা তৈরি 14 জুলাই করলো আন্দোলন। সেই আন্দোলনকারীরা, কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে আম, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি না রাজাকারের নাতিপুতিরা পাবে, মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা তাদের জন্য কি এটা সুখকর, একটা সুন্দর কোনো দেখুন, এই বক্তব্য? বক্তব্যের কোথায় আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে এই বক্তব্যের কোথাও কোনো ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে এই ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটি ভিন্নতর পরিবেশ তৈরি ছাত্ররা তো করার চেষ্টা বলেও করা। নাই যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে, তাহলে এই বক্তব্যটা না না, প্রধানমন্ত্রী তৎকালীন এখানে দেখুন, প্রধানমন্ত্রী এখানে কেন বললেন? শিক্ষার্থীদেরকে 11 তারিখের পরে যখন আদালতে রায় প্রদান করা হলো, তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম এসেছিল, শিক্ষার্থীদের সন্তোষ ছিল। এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের এটি তো স্বাভাবিকভাবে এক ধরনের তথ্য বিকৃতি, সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে। এই বক্তব্য ব্যাপকভাবে না, কিন্তু প্রচারণা কিন্তু শেখ হাসিনা তো অপকৌশলের এটি মাধ্যমে। বলেছিলেন, তাই না সাদ্দাম? এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই বক্তব্যটি তো শেখ হাসিনার। না, এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে, একটি প্রশ্নোত্তরের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে। কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা, শিক্ষার্থীদেরকে এই 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 অভিযোগে অভিযুক্ত করা, এই ধরনের কোনো বক্তব্য তো আসেনি। তো এই বক্তব্যকে অবশ্যই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে। কিন্তু আমি সেটাই আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে, যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে, যে তারা তো আসলে রাজাকারের নাতিপুতিদের জন্য সাধারণ আন্দোলন করছে না শিক্ষার্থীরা কোটা নিয়ে। ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে হুম। এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল, এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে, আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে, আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে, সেটির মাধ্যমে এটি প্রতীয়মান হয় ইতিমধ্যেই যে তারা এই রাজাকার ইস্যুটিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল। জি। আহ, তারা কিসের জন্য, মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো। শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন, শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কীভাবে আঘাত আনে, সেটি কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা? আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের, কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে? শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটির কথা আপনি বলছেন, কিন্তু ধারাবাহিকভাবে অভ্যন্তরে হোক পরোক্ষভাবে হোক, সেটা কিন্তু সেই প্রচেষ্টাটি সবসময় ছিল। হুম। বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য, কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে, তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে এটির সমাধান এবং যেটির জন্য আহ, বিভিন্ন ধরনের প্রস্তাবনা, সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে সবসময় প্রেরণ করা হয়েছে। না, তখন যদি আলোচনা হতো, শিক্ষার্থীরা যদি কথা বলতো, তাহলে তো আসলে এত দূর গড়াতো না। তখন তো কোনো আলোচনা ছিল না আসলে এই পর্যন্ত। তারপরে গিয়ে আমরা দেখেছি আইনমন্ত্রী আলোচনার জন্য প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু 9 তারিখ ছাত্রলীগের সাথে সংঘাত হয়ে গেল তার ওই আন্দোলন চলার একটা ঘটনা প্রবাহের মধ্যেই। আমরা সেটি ক্যামেরার ফুটেজ বা পত্রিকার ফুটেজ সেগুলো আছে, আসলে দেখেছি আমরা। কেন ছাত্রলীগ এরকম আক্রমণাত্মক ভূমিকায় গেল? না, 9 তারিখে কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি। আপনি আপনি কি মানে সবগুলো পত্রিকার ফুটেজগুলো দেখেছেন গণমাধ্যমে? হ্যাঁ, আমি দেখছিলাম, পত্রিকার খবর আমি দেখে একদম বলছি। বিবিসির খবর দেখে বলছি যে আসলে কোন কোন দিন কি কি হচ্ছে সেই ঘটনা প্রবাহগুলো হ্যাঁ, দেখছিলাম। আপনি দেখতে আচ্ছা, পারেন, আপনি ভুল ছাত্রলীগ কেন বলছেন। আসলে ছাত্রলীগ কেন আক্রমণমুখী হয়ে উঠলো বা আক্রমণাত্মক হয়ে উঠলো শিক্ষার্থীদের উপর? ছাত্রলীগ ওবায়দুল কাদের আক্রমণের কেন শিকার হয়েছে। বললেন যে দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট, মানে তাদের দমন করার জন্য কেন আপনারা নেমে গেলেন? দেখুন, আপনি তথ্যের একটু ভুল হচ্ছে। বাংলাদেশের এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয় 1 জুলাই থেকে, হুম। এবং 1 জুলাইয়ের পর থেকে ধারাবাহিকভাবে এটি হয়েছে এবং 14 জুলাই পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 11 জুলাই কোটা সমস্যার একটি তাৎক্ষণিক সমাধান যেটি সম্ভব ছিল, সেটি কিন্তু সম্ভব হয়েছে। হুম। প্রথমবারের মতো সংঘাতের ঘটনা ঘটে 15 জুলাই 2024। এবং আপনি জানেন যে 15 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল বিকেল 3টায়,
এবং যারা যাদের সঙ্গে সংঘাত জড়িয়েছে হুম। পরবর্তীতে, এবং যারা সংঘাতের সূচনা করেছে, তারা তাদের সেদিন কিন্তু কোনো কর্মসূচি ছিল না। ভোরবেলা অকস্মাৎ ভাবে তারা কর্মসূচি ঘোষণা করে যে দুপুর 12টার দিকে তারা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগ সে ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করে, সজাগ থাকার চেষ্টা করে যে কোনো ধরনের, কারণ তারা চাচ্ছিল আগের দিনে যখন তারা রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসেছে এক ধরনের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সচেতন ছিল। এবং তারা 12টার দিকে যখন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করতে শুরু করেছে, আহ, সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম ছিল, হুম। বিশেষ করে রাজাকার বলার কারণে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ক্রমান্বয়ে কিন্তু দূরত্ব বাড়ছিল এবং শিক্ষার্থীরা কিছুটা বিরাগ ভাজন হচ্ছিল। এবং সেই কর্মসূচি, তারা তাদের কর্মসূচি শেষ করার পরে বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যে বিকেল 3টা কর্মসূচি পালন করবে, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। এবং এটি আপনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন, আপনার একটি নির্দিষ্ট স্থানে আপনি কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি শেষ করে আপনি পরবর্তী দিনের কর্মসূচি কি হতে পারে না হতে পারে সেটি আপনি ঘোষণা করবেন, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম যে এই যারা তাৎক্ষণিকভাবে কর্মসূচি ডেকেছে কিংবা একটি পরিস্থিতি তৈরি করার জন্য যারা কর্মসূচি ডেকেছে, তারা সংশ্লিষ্ট স্থানটি ত্যাগ করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে। কোথাও যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন বাংলাদেশ ছাত্রলীগ পা না দেয়, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করেছে। পরবর্তীতে কি হলো, আপনি, এটা কিন্তু আমাদের বক্তব্য না, আপনি সেদিনের প্রথম আলোর হুম। যদি আপনি পত্রিকা দেখেন, আমরা প্রথম আলোর পত্রিকাটা আমি 16 জুলাই পাঠ করেছিলাম, যদিও পরবর্তীতে সেটি এডিট করে দেওয়া হয় সেখানে, এবং লাইভ রয়েছে অনেকগুলো পত্রিকার। 15 তারিখে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি 3:30 যখন বেজেছে, 3:30 4টা, তখন তারা সেখান থেকে রাজু ভাস্কর্য থেকে, আপনি জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করে। আমাদের বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, কবি জসিমউদ্দিন হল প্রাঙ্গণে তারা রওনা দেয়। এবং যখন তারা রওনা দেয় সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, তখন কিন্তু তারা দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠি ছোটা অনেক কিছু নিয়ে কিন্তু তারা সেদিন হলগুলোর অভিমুখে রওনা দিয়েছিল। এবং সেখানে তারা হলগুলোতে গিয়ে তারা ভাঙচুর করে, হলগুলোতে গিয়ে তারা নিরাপত্তারক্ষী, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যেসব কর্মী তারা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, এবং তাদেরকেও কিন্তু মারধর গ্রহণ করা হয়। বিজয় একাত্তর হলে প্রথম ঘটনা ঘটে, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয়, এটি হচ্ছে 15 জুলাইয়ের ঘটনা। আচ্ছা। শুধু তাই নয়, এলোপাতাড়ি তো ভাবে 15 শিক্ষার্থীদের উপর জুলাই আক্রমণ আপনারা আক্রমণের শিকার হলেন, তারপরে 16 জুলাই আপনাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আপনাদের দলের 124 জন, মানে ছাত্রলীগের 124 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা পদত্যাগ করলো আপনাদের মানে আক্রমণাত্মক ভূমিকার সমালোচনায়। আমি আমি শেষ করছিলাম 15 জুলাইয়ের ঘটনা প্রবাহ। স্বাভাবিকভাবেই যখন আপনি এক ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটাবেন, স্বাভাবিকভাবে একটি সংগঠন যখন আক্রমণের শিকার হবে, এবং বেধড়ক মারধরের শিকার হয়েছিল, আপনি ইউটিউবে সার্চ দিলেই সেটি পাবেন, নিউজ লিঙ্কগুলোতে হুম। সেটি পাবেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয় একাত্তর হলে কিভাবে আক্রমণের শিকার হয়েছিল। এবং যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল, আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বুঝতে পারছিলাম যে এক ধরনের পরিস্থিতিগত সুযোগ নেওয়ার জন্য, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সেটি করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। এবং তারা যখন, শুধুমাত্র তাই নয়, পরবর্তীতে টিএসসি তে গিয়ে মাইকিং করে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে আসার, তৈরি করার চেষ্টা করে। আপনি দেখুন, সেখানে তো বিজয় একাত্তর হল বা বঙ্গবন্ধু হল কিংবা মুক্তিযোদ্ধা হলে যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না, সেটি তাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না। তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে, জোরপূর্বক আক্রমণ করেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে তারা এই আন্দোলনকে এক ধরনের সহিংসতার দিকে তারা ঠেলে দিয়েছে। জি, আপনি ভিডিও ফুটেজগুলোর কথা বলছেন, আমরা আসলে ঠিক উল্টা ভিডিও ফুটেজগুলোও দেখেছি এবং তার প্রেক্ষিতে জিজ্ঞাসা করছিলাম আপনাদের নেতাকর্মীরা 16 জুলাই 124 জন পদত্যাগ করেছিল, মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিল যে তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে নাই, তারা এই কর্মকাণ্ডকে বর্বরচিত বলে মন্তব্য করছে। আপনারা এটি এখন সঠিক নয়, এই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু বিবৃতি দিয়েছিলাম। কিছু ঘটনা ঘটেছে আপনি যেটি বলছেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু এটি পরিষ্কার করেছিলাম। 16 জুলাই আমরা পরিষ্কার করেছিলাম যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অল্প কিছু, আপনি যেটি বলছেন সংখ্যার কথা, সেটি কিছু কিছু মাত্রায় ঘটেছে। একটি ছাত্র জি, সংগঠন এবং একদম আমাদের নাম ধরে এবং তরুণদের তাদের কি সংগঠন, কি সেখানে স্ট্যাটাস তরুণদের। সেই বক্তব্যগুলোও এসেছে, আপনি যদিও অস্বীকার করছেন। মানে আপনি বলছেন আপনি সচেতন বা আপনারা সচেতন ছিলেন সেদিন। কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি, সেখানে তিনি বলছেন যে এটি 5ই আগস্টের এই ঘটনাটা একটা ষড়যন্ত্রের অংশ, দেশীয় আন্তর্জাতিক, এবং তারা এই ষড়যন্ত্র সম্পর্কে, মানে আপনারা এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। আপনিও বলছেন যে আপনারা সচেতন ছিলেন। এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সব কিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলেন আপনারা, কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল, ঠিক কোন মুহূর্ত থেকে? দেখুন, আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান, ইস্যু ভিত্তিক সমাধান, এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন
ব্যবহার না করতে পারে, সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে। আপনি দেখবেন 16 তারিখে, 15 তারিখে এই সহিংসতামূলক, 14 তারিখে এই ধরনের উস্কানিমূলক স্লোগান, 15 তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতির সূচনা, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে 16 তারিখ থেকে শুরু করে ধারাবাহিকভাবে আহ, আহ, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করা, প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা, এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন, ধর্মীয় ধর্মান্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে লেলিয়ে দেয়া, এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা, এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা, এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেয়া। এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতি অবনতি ঘটানোর মাধ্যমে যে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে এই আন্দোলন যৌক্তিক, কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, সেটির ফলাফলই তো আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল, সেটি তো আজকে যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা সরকার পরিচালনা করছে, তারাই তো বলছে। আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক, তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে, সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না। তারাই তো বলছে তারা আহ, সহিংসতার ঘটনা তো ঘটিয়েছেই, একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল। এটি তো আজকে যারা আহ, সরকার গঠন করেছে অবৈধভাবে, তারাই বলছে, এটি তাদেরই বক্তব্য। জি, কিন্তু এবং এটিকে তারপরেও কেন্দ্র করে আপনারা যে কি আপনারা কি ষড়যন্ত্রের হ্যাঁ, বিষয়গুলো ছিল, জি, পরবর্তীতে আমরা দেখতে পাই যে 18 জুলাই থেকে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে সূচিত হয়, আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক, তারা বলছে সেখানে কিভাবে বিভিন্ন বিভিন্ন অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে, সেটি মাদ্রাসার শিক্ষার্থী হোক, অন্যান্য জায়গার শিক্ষার্থী হোক, তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল, কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল। আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই, সেখানে অন্যান্য সংগঠনের কোনো নেতাকর্মীদের উপস্থিতি নেই, শিক্ষার্থীরা মিছিল করছে, সেই মিছিল থেকে কেউ কেউ আহ গুলি গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে, আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে, ছাদে মৃত্যুবরণ করেছে। এই যে হুম, ঘটনাগুলো ঘটেছে, এটির পেছনে কারা জড়িত, এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতায় যাওয়ার পথটি প্রশস্ত করলো, এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে। ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে, এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির জি, পেছনে যে প্রেক্ষাপট রয়েছে, যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলাসলি ডিজাইনড বলেছেন, এবং এই লাশগুলো আসলে তাদের মাধ্যমেই ঘটানো, এবং সেটির মাধ্যমে তারা একটি জি, আপনি প্রেক্ষাপট তৈরি বলছেন যে করেছে, পেছনে কারা এটি জড়িত সেটি প্রমাণিত। বেরিয়ে আসবে, সেটি বেরিয়ে আসতে শুরু করেছে, বেরিয়ে আসবে, কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন? সব কিছু বাদ দিয়েও যদি বলি, সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন, যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি, একটাই মরে একটাই যায়, বাকিরই থাকে, বাকিরই যায় না। মানে এই যে বক্তব্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন, বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে, এই বিষয়গুলোকে আপনারা, এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন? দেখুন, আমরা এই 15 জুলাই থেকে বাংলাদেশে 5 আগস্ট, পরবর্তীতে 15ই আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে, এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে, এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল, সরকারের কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল, এবং এই ঘটনায় এই হত্যাযজ্ঞের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে হুম, সেটি যেন বের না হতে পারে। আজকে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে, তারা কিন্তু সেই চেষ্টাই করছে। আওয়ামী লীগ সরকার আহ, এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এটির এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, এটির কর্মপরিকল্পনা যারা তৈরি করেছে, এটি যারা মঞ্চস্থ করেছে, সেই তথ্যগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিন্তু আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করছিল, এবং এটি এইটাকে অবশ্যই আন্তরিকতার সাথে ভূমিকা বের পালন হয়ে। করার মানে একটা নমুনা সাদ্দাম, যেটি আমি বলছিলাম, ঠিক যেই উক্তিটির কথা বলছিলাম পুলিশ অফিসারের, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের বাইরে কেউ না, তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের, তার কাছে যে রিপোর্টটি যাচ্ছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রীও সেটি সম্পর্কে ওয়াকিবহাল না হবার তো কোনো কারণ নেই। এবং প্রধানমন্ত্রী 5ই আগস্টে তার যে বক্তব্যের যেই বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে, যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন, সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পারছে, আপনারা পারছেন না কেন, এরকম বক্তব্য আসছে। আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি, পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা, একটাকে মরলে একটাই মরে একটাই যায়, বাকিরই থাকে। তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি?
দেখুন, সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং মানুষের জানমালের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সুস্পষ্টভাবে বলছি, হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে। এবং এটি এটি তো 5ই আগস্টের প্রেক্ষিতে সরকারকে 5ই আগস্টের প্রেক্ষিতে তো সরকারকে উৎখাত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তদন্তের প্রক্রিয়া, সেগুলো তো বের হয়ে আসার সুযোগ আর হয়নি। বরং এই সরকার ক্ষমতায় এসে কি করছে আপনি তো সেটি অবলোকন করবেন, যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টির প্রকৃত তথ্য উন্মোচিত হোক সেটি চাচ্ছে। এই সরকার যদি সেটিই চাইতো, যেটি আহ, এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে, তিনি যখন নিউ ইয়র্কে একটি সাক্ষাৎকারে বললেন, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইন্ডেমনিটি প্রদান করা হচ্ছে। যারা এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনকারী, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, তাদেরকে আপনি বিচারিক আওতায় নিয়ে আসতে পারবেন না, কোনো আইনগত প্রশ্ন তাদের তুলতে পারবেন না, কোনো আদালতে তারা এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আপনি সরকারিভাবে আপনি জি প্রজ্ঞাপন দিচ্ছেন, সরকারিভাবে জি আপনি জি নির্ধারণ করে সাদ্দাম, দিচ্ছেন এই যে কাদের প্রশ্নটি নিয়ে বিচার আমি আমি করা আমার যাবে। যখনই সুযোগ হয়েছে যে কিভাবে ইন্ডেমনিটি দেওয়া হয়, সেটা আমি এই সরকারের যারা ব্যক্তিত্ব আছেন বা এই সরকারপন্থী যারা আছেন তাদেরকে আমি বারবার এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করছি যে এই ইন্ডেমনিটিটা কিভাবে বা কতটুকু যৌক্তিক হয়। কিন্তু আপনি বলবেন আপনাদের সময় যে সরকার ছিল সেই সরকারের ভূমিকাটা কিভাবে আপনারা গ্রহণযোগ্য মনে করছেন। আমি বারবার বলছিলাম সেই মুক্তিটির কথা, আমি বলছি পুলিশ ভ্যান থেকে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে, পুলিশ কিভাবে ভ্যান দিয়ে পিষে মারছে মানুষকে, এই ধরনের ভিডিও তো সেই সময়, মানে সেই সময় গণমাধ্যমে সেই আমরা সময়ের দেখেছি। ভিডিওতেও আপনি সেটি দেখতে পাবেন যে পুলিশের আমাদের বিশেষ করে বাংলাদেশে কয়টি থানা আক্রমণের শিকার হয়েছে, পুলিশকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে, এটা ঝুলিয়ে পরবর্তী মারা ঘটনা, হয়েছে। এটা একটি পরবর্তী ঘটনা সাদ্দাম, একটি হ্যাঁ, একটি থানার নিন্দনীয় অভ্যন্তরীণ ঘটনা ঘটেছে। পরবর্তী ঘটনা নয়, এটি একটি পরবর্তী ঘটনা নয়, এটি পূর্ববর্তী ঘটনাই। কিভাবে থানার অভ্যন্তরে একই দিনে একই সঙ্গে 13 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই ধ্বংসযজ্ঞ কায়েম হয়েছে। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আদালত, বিশেষ হুম। কারাগার থেকে যেভাবে সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে, আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া, যারা শীর্ষ সন্ত্রাসী, যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত, বিভিন্ন অপরাধে যারা দণ্ডপ্রাপ্ত, তাদেরকে কিভাবে 5 আগস্টের পরবর্তী পর্যায়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া হয়েছে, এটা তো 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপট। জি তো সাদ্দাম, দুটো এগুলো তো মেলালে 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপট, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে, নিন্দাও আছে। আমি বলছি যে যেই পরিস্থিতির কারণে আপনাদের এমন পরিণতি হলো সেটি নিয়ে কি আপনারা বিশ্লেষণ করেন যে এই সরকার, আপনি বলছেন পরবর্তী সরকারের ভূমিকা দেখেন, ইন্ডেমনিটি দেখেন, হ্যাঁ সেগুলো আমরা দেখছি, কিন্তু তার আগে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী না কি না, ভূমিকা পরবর্তী নিলেন? সরকারের ভূমিকা দিয়েই তো আপনি বর্তমান অবস্থা, পরবর্তী সরকার তো আর নতুন কোনো কিছু নিয়ে উদ্যোগ গ্রহণ করছে না। এই যে ইন্ডেমনিটি দিচ্ছে, এই যে আসামিরা মুক্তি পাচ্ছে, এটি তো পরবর্তী সরকারের পরবর্তী কোনো বিষয় নিয়ে প্রতিক্রিয়া নয়, এটি তো পরবর্তী সরকারের পূর্ববর্তী একটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া। তো এটির মাধ্যমে তো কি ঘটনা ঘটিয়েছে সেটি আপনি একটি ব্যাখ্যা অবশ্যই এখান থেকে সুস্পষ্টভাবে তৈরি হয়। জি, কিন্তু কিন্তু সেই সময় যেই বিষয়গুলো হলো সেগুলোর ব্যাখ্যা কি মানে গ্রহণযোগ্য হয় না, স্পষ্ট হয় না? সেই সময় সেই মানুষ, সময়ের ব্যাখ্যাই সেই তো সময় বর্তমান মানুষ সরকার যা দিচ্ছে। দেখেছে, না সেটি তো এখন আপনি বলছেন যে ইন্ডেমনিটি দিচ্ছে, সেটির একটা সমালোচনা আছে। কিন্তু সেই সময় যা দেখেছে, যা সেটি দেখে আসলে সমালোচনা, আপনি ইন্ডেমনিটি বলছেন কেন দেওয়া ষড়যন্ত্র। হচ্ছে, ইন্ডেমনিটি কেন দেওয়া হচ্ছে, তারা অভিযুক্ত, এটি প্রমাণিত, তারা এ গণ কারণে তো অভ্যুত্থানের ইন্ডেমনিটি ফলে দেওয়া সেই হচ্ছে। সরকারটা এসেছে, গণ অভ্যুত্থানের ফলে সেই সরকারটা এসেছে, অতএব গণ অভ্যুত্থানের পক্ষে যারা আছে তাদেরকে তারা ইন্ডেমনিটি দিচ্ছে, এরকম একটা ব্যাখ্যা তাদের আছে। কিন্তু ওই সময়ে যা হয়েছে, যার প্রেক্ষিতে আসলে সাধারণ মানুষের আবেগে লেগেছে, এবং শুধুমাত্র আপনি বলছেন মৌলবাদী শক্তি হয়তো ছিল, তারাও ছিল, কিন্তু তার বাইরে একদম আপামর জনতা যখন রাস্তায় নেমে আসলো, আপনারা কি এটি অনুভব করেছেন যে এই বিষয়গুলো, পুলিশের এই বক্তব্যগুলো বা এই কার্যকলাপগুলো, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অবস্থান বা প্রধানমন্ত্রীর, তৎকালীন প্রধানমন্ত্রীর এমন অবস্থান এর পেছনে? না, সরকার সহিংসতা এড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। এবং আমি সুস্পষ্টভাবে আমরা যেটি মনে করি, এবং ইতিমধ্যে এই সরকারের কর্মকাণ্ডে যেটি প্রমাণিত হয়েছে, এই মৃত্যুগুলোর দায়ভার তাদেরকেই বহন করতে হবে যারা এটির সঙ্গে সম্পৃক্ত। এবং এটি তো এই সরকার তো ডিক্লারেশনের মাধ্যমে সেটি প্রমাণ করছে, সরকার তো অপরাধীদের মুক্তি দেওয়ার মাধ্যমে সেটি হুম। প্রমাণ করছে। এবং অনেক আন্দোলনকারী যারা পুলিশকে নির্মমভাবে হত্যাযজ্ঞের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তারা আজকে কোন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, এই ধরনের অনেকগুলো প্রমাণ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। এবং কতজন মানুষ মৃত্যুর শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, এবং এটির সঙ্গে কারা সম্পৃক্ত ছিল, এই পুরো প্রেক্ষাপটটি কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হতে শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার বরং এই কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে। জি, আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, মানে দেশের অনেক নেতাকর্মী বা যারা আওয়ামী লীগের সমর্থক এমন অনেকের সাথে কথা বলা, বা এমনকি অন্য দলের তাদের সাথে অনেকের সাথে কথা বলার সুযোগ হয়। আপনাদের কোনো অনুতপ্ত না, মানে অনুতাপ বা রিগ্রেট আপনাদের মধ্যে কাজ করে না? এটা কি দেশের মানুষের জন্য খুব ভালো বার্তা দেয়?
সেটি দেশের মানুষই নির্ধারণ করবে। দেশের মানুষের আজকে যেমন এক ধরনের টেন্ডার গ্রহণ করা হয়েছে, যে কোনো ঘটনা ঘটিয়ে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ছাত্র জনতা এটি চায়, এ ধরনের একটি বয়ান আজকে তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ডও যদি দেখি, তো অবশ্যই ত্রুটি বিচ্যুতি থাকে, সীমাবদ্ধতা থাকে, সেগুলো অতিক্রম করার প্রচেষ্টা থাকে। কিন্তু তার মানে এই নয় যে যেই দায় আমাদের নয় সেই দায় আমাদেরকে গ্রহণ করেই প্রমাণ করতে হবে যে আমাদের সদিচ্ছা রয়েছে। জি, মানে এই দায়টি আপনারা সেটি আসলে প্রশ্ন করছিলাম। আপনি অনেক কিছু বলছেন, কিন্তু সেই দায়টি আপনারা এড়াবেন কি করে? এই সরকারের উপর দায় দিচ্ছেন, দিলেন আপনারা সেই দায়টা, কিন্তু আপনাদের যেই দায়টি, আপনাদের সময় পুলিশ যেই ভূমিকা নিল, যেই বক্তব্যগুলো আসলো, যেই ভিডিওগুলো দেখলাম, সেগুলোর দায় আসলে আপনারা কিভাবে এড়াবেন? এই যে দায় এড়াচ্ছেন, এটি আসলে আপনাদের নেতাকর্মীদের মধ্যেও খুব ভালো ভাইব দিচ্ছে কিনা? দেখুন, দায়ের আমি কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি, দায় এই যে ঘটনাগুলো ঘটেছে হুম। সেগুলোর মুখোমুখি হওয়ার জন্যই কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেগুলোর জন্যই কিন্তু আপনি জানেন যে জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল। স্বাভাবিক একটি আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই ছিল, সরকারের দায় ছিল বলেই তো সেগুলো একটি আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনানুগ প্রক্রিয়া নিয়ে আসার চেষ্টা করেছে, সরকারই তো সেই প্রচেষ্টাটি হুম। করেছে। বরং সেই জি। প্রকৃত অপরাধীদের বের করার প্রচেষ্টাকে ব্যাহত করার জন্যই যে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো জি। গ্রহণ করা হয়েছে। এখনো সরকারের বয়ানটা আপনি শুনবেন, একদম আইনানুগ প্রক্রিয়ায় সবকিছু করা হচ্ছে। সরকার ঠিক এই ভাষাটাই, আইনানুগ প্রক্রিয়ায় আইনের শাসন কায়েম করা, গণতন্ত্র কায়েম করা, এগুলোই এখনো আপনি কি মনে করেন যে ইনডেমনিটি দেওয়া এক ধরনের আইনের শাসন? আপনি কি মনে করেন যে অপরাধীদের যে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে না, এগুলো আইনের আপনি যদি শাসন? আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, ইনডেমনিটি বিষয়টা আমার কখনোই কোনো সময় পছন্দের কিছু ছিল না। একটা ঘটনা ঘটলে সেটির বিচার করতে হবে, কিন্তু সেটির বাইরে আমরা যেটা দেখেছি সেটি আপনি কি করে অস্বীকার করছেন, আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না। যে সব দায় এই সরকারকে নিতে হবে, লাশের দায় সেই, কিন্তু আপনাদের সময় যেই বিষয়গুলো চোখের সামনে মানুষ দেখলো, শুনলো, সেই বিষয়টা আপনারা কিভাবে আসলে দায় এড়িয়ে যাচ্ছেন? এই যে দায় এড়িয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদের আমি কিন্তু বলেছি দায় সরকার গ্রহণ করেছে কিনা, দায় সরকার গ্রহণ করেছে না সেটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি, সেটি আনুষঙ্গিক অন্যান্য তদন্ত, সেটির মাধ্যমে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। দায় কারা এড়িয়েছে? দায় তারাই এড়িয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং যারা আজকে সরকারি বিভিন্ন ধরনের রক্ষা কবচ দিচ্ছে যে হত্যাকারীদের যারা যেন কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা না হয়। আপনাদের আম, সেটি বলছে যে গণ অভ্যুত্থানের পক্ষের যারা আছে তাদের বিচারের পক্ষে না, কিন্তু পুলিশ যাদেরকে মারলো, যেই ভিডিওগুলো আমরা দেখলাম, তাদের তো জন্য তো আর দায় মুক্তি হয় নাই। সেই বিচারগুলোর কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, আপনি বলছেন এটি এই সরকারের দায়। আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদের এই 15 বছরে আপনাদের হত্যা, টেন্ডারবাজি, সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি। এবং এবং সেই 15 জুলাই থেকে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আসলে দুটি স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আসলে এই ঘোষণা মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো, তখন বারবার এই প্রশ্নটাই করতাম। বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলতাম আমরা। এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম? মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানীকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে। আমরা দেখেছি 2009 সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা, তখন বিরক্ত হয়ে। আপনারা আসলে কিভাবে নিজেদের দায় খণ্ডান? বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে অবশ্যই বের হয়ে এসেছে এবং গত 15 বছরে ছাত্র রাজনীতিতে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে এটি সন্ত্রাস মুক্ত সম্ভব হয়েছে। হয়েছে? সাদ্দাম কিভাবে সন্ত্রাস হ্যাঁ, মুক্ত হয়েছে? অবশ্যই আবরারকে অবশ্যই মারার মতো সন্ত্রাস মুক্ত ঘটনা হয়েছে। ঘটে যায়। এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন, ছাত্রলীগের দেখুন, এই নেতাকর্মীরা। প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবরারের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই হুম। আজকে কারাগারে এসেছে, রায় হয়েছে। বিশ্বজিৎ হুম। হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কারাগারে রয়েছে, তারা বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। এখন এই ধরনের ঘটনা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতেও তো বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, জি। শুটিং, ম্যাস কিলিং এর ঘটনা ঘটে, শুটিং এর ঘটনা ঘটে। হুম। তো এটি তো এক ধরনের ক্রিমিনাল অফেন্স। তো সামাজিক অনেক সময় সমাজে বিচ্ছিন্ন ভাবে হোক বা এক ধরনের একটি প্রবণতা হিসেবে না, হোক, সেটি তো ঘটেই থাকে। সাদ্দাম, এটি তো কিন্তু খুব এটির সঙ্গে ছাত্র বিচ্ছিন্ন ঘটনা রাজনীতির না। আমি কেন বলছি এটি বিচ্ছিন্ন ঘটনা না, কারণ এটি একদম না, আমি ছাত্রলীগের যেটি ট্রেন্ড। বলছি আমি আমি একটু একটি প্রশ্নটা করবো। ফৌজদারি আচ্ছা, অপরাধ, আপনি শেষ আমি করেন, আপনাকে শেষ বলি, করেন। একটি জি। ফৌজদারি অপরাধ ঘটেছে, একটি ফৌজদারি অপরাধ ঘটেছে। সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি? সংগঠন কি সেটিকে এন্ডোর্স করেছে? সংগঠন কি সেটিকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, না কোনো সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে? এই বিষয়টি দেখতে হবে। তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে
ছাত্র রাজনীতির বা ছাত্রলীগের সার্বিক একটি মানদণ্ড তৈরি করার চেষ্টা করছেন, তাহলে তো এই গোটা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটির দায় তো কোনো না কোনো রাজনৈতিক দলকে কোনো না কোনো ভাবে গ্রহণ করতে হয়। এত আমরা মোটা যেটি দাগে, বলছি, হ্যাঁ সাদ্দাম, এত মোটা দাগে হ্যাঁ, বলবার কি সুযোগ আছে? আপনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং প্রত্যেকটি ঘটনায় বিচারের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি আসলে এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হয়েছে, বা আবরার হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো? কারণ আপনারা বলছেন আপনি কি সংগঠন হিসাবে, হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয়, একটা একটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো, এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে। এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো, আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো। এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে, বিচার হচ্ছে। এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে, যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও এই ঘটনা আমরা শুনতে পাই। মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না, শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা? সেই দায়িত্ব আমরা কখনো গ্রহণ করিনি। সেটি তো আইন শৃঙ্খলা, কেউ কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে সম্পৃক্ত হলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তারা দেখবে। আপনি যে উদাহরণগুলো বলছেন এ ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আজকে ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করতে 4 বছরের জায়গায় 8 বছর লাগতো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো। শিক্ষা প্রতিষ্ঠান যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল। এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা। 15 বছরে ছাত্র রাজনীতিতে একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটি কিন্তু আমরা বলছি না। আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব, অভিযোগ, অভিমান রয়েছে, সেগুলো তো রয়েছেই। সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে। সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে। কিন্তু মোটা দাগে যদি আমরা বলি, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের, বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টটি যেন সুন্দর থাকে, ছাত্র রাজনীতি যেন পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয়, শিক্ষার্থীদের এক ধরনের পাওয়ার পলিটিক্সের জায়গায় পলিসি পলিটিক্সের যেন চর্চা হয়, শিক্ষার্থীরা যেন ইতিবাচক ছাত্র রাজনীতির সুযোগ সুবিধার মধ্য দিয়ে থাকে, ছাত্র সংসদ নির্বাচন কে কেন্দ্র করে হোক, আনুষঙ্গিক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হোক, স্পোর্টস অ্যাক্টিভিটিজের মাধ্যমে হোক, বিতর্ক সামাজিক সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হোক, বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা জি, করেছে। শিবির বিষয়ে আপনাদের আসলে এমন বিষয়টি মোটেই এমন না যে আমি খুব সেই বিষয়ে সিম্পাথাইজড হয়ে প্রশ্নটি করছি, কিন্তু শিবির বিষয়ে আপনাদের আহ, আপনাদের নীতি কি ছিল? দেখুন, এই সংগঠনটি, যে সংগঠনটির আপনি কথা বলছেন, এটি তো যুদ্ধাপরাধের দায়ে সম্পৃক্ত, মানবতা বিরোধী অপরাধের দায়ে সম্পৃক্ত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তাদের ভূমিকা, এটি তো অবশ্যই বাংলাদেশের নতুন প্রজন্মের সামনে নতুন করে বলার কিছু না। এবং শুধু তাই নয়, আমাদের স্বাধীনতা পরবর্তী সময়েও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করা, মৌলবাদী কর্মকাণ্ড পরিচালনা করা, ধর্মান্ধ কর্মকাণ্ড পরিচালনা করা, প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ড পরিচালনা করা, এবং এই সংগঠনের ঘোষিত লক্ষ্যই তো আমরা যে ধরনের সাংবিধানিক অঙ্গীকার চাই, একটি রাজনৈতিক বিরোধ, রাজনৈতিক প্রতিযোগিতা, সেটা তো থাকবেই। এই সংগঠনের ঘোষিত অঙ্গীকার, এই সংগঠনের ঘোষিত অঙ্গীকারকে আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার, একটি উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বা সাংবিধানিক কাঠামোকে অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, না এই সংগঠনের লক্ষ্য হচ্ছে সংগঠনকে খোল নলচে বদলে দিয়ে তাদের যে ধর্মান্ধ রাজনীতি রয়েছে সেটি পুনঃস্থাপিত করা। তো এই বৃহত্তর পরিপ্রেক্ষিত থেকে, এবং যেহেতু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে, আমাদের এই স্বাধীনতা আন্দোলনের সময় তাদের যে যে ধরনের সশস্ত্র কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, সে ব্যাপারে সুস্পষ্ট তথ্য প্রমাণ সবকিছুই রয়েছে। হুম। স্বাভাবিকভাবেই এই এখন যে ইসলামী ছাত্র ছেলেগুলো আসলে শিবিরের ছাত্র যে শিবির করে, বা বাস্তবতাটি, আপনি যখন সেই বাস্তবতাটি হচ্ছে বাংলাদেশের জন্য শুভকর আপনি নয়। যখন বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন যারা ছাত্র শিবির করে তারা তো আসলে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কোনো ভূমিকা ছিল না। তাদেরকে নিধন করা বা তাদেরকে অত্যাচার করা, নির্যাতন করা, এটি কেন আপনাদের একটা মোটো ছিল? না, আমি আপনার কাছে সুস্পষ্ট হয়ে বললাম, যেটি প্রশ্নই আসে না। এই যেটি বলছি সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধের বিষয়। যেটি বলছি সেটি হচ্ছে যে রাজনৈতিক প্রতিবাদের বিষয়, যে বাংলাদেশের এই হচ্ছে বাস্তবতা, বা বাংলাদেশের সমাজের জন্য এটি মঙ্গলজনক কিনা, কিংবা আমাদের সংবিধান আইন কানুন অনুযায়ী এটি হচ্ছে কিনা, এটি প্রতিক্রিয়াশীল সংগঠনগুলোর ব্যাপারে রাষ্ট্রীয় যে সব নীতি কানুন রয়েছে সেটি প্রতিফলিত হবে কিনা, সেটি তো তার বিষয়। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তো তার নিজস্ব কর্মকাণ্ড নিয়ে, ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র রাজনীতি নিয়ে, সেটির মধ্যেই সীমাবদ্ধ সেটির মধ্যেই তাদের কর্মকাণ্ডের আয়তনিক বিষয়টি সীমাবদ্ধতা রেখেছে। এখানে যারা সন্ত্রাসবাদী সংগঠন, মৌলবাদী সংগঠনগুলো যারা সম্পৃক্ত রয়েছে, তারা তো অবশ্যই রাষ্ট্রীয় আইনের আওতায় আসবে।
জি, তারা রাষ্ট্রীয় আইনের আওতায় আসার আগেই মানে আপনাদের কাছে একটা আইনের আওতায় চলে আসতো, সেটাই আমরা বরাবর দেখে আসছি, আলোচনাও হয়েছে এই বিষয়ে, এবং একই একই রকম ঘটনা বারবার ঘটেছে। তারপরে যেগুলোর মারা গেছে সেগুলো বিচারের আওতায় আসতে আমরা দেখেছি। আর সাদ্দাম, আপনি বলেছেন যে মানে আপনার বক্তব্যে যে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, ছাত্রলীগ থাকবে, সব কিছু মনে রাখা হবে। এই মনে রেখে আপনাদের আসলে তারপরে কি মনে রেখে আপনারা কি করছেন, কি পরিকল্পনায় আছেন? তো এটাই তো প্রমাণ করে, বিশেষ করে আপনি এই বক্তব্যটি আমি দিয়েছি সম্ভবত 16 জুলাই সম্ভবত, এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আপনি দেখেন, আজকে দেখুন আপনি একটি সরকার উৎখাত হয়েছে এবং সেই ফ্রেম থেকেই আপনি পুরো বিষয়টিকে লক্ষ্য করছেন, এবং এটি এক ধরনের বৈধতা দেয়া সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই লেন্স থেকে আপনি ঘটনাটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। 16 তারিখের বাস্তবতা যদি বাংলাদেশে দেখেন, 14 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে 14 তারিখে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা সবেমাত্র শুরু হওয়ার চেষ্টা করেছে, উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের আবাসিক কক্ষগুলোতে সেদিন ভাঙচুর চালানো হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে আঘাত করা হয়েছে, চট্টগ্রামে আঘাত করা হয়েছে, ছাদ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু আগেই ঘটছিল, যখন রংপুরে যে মৃত্যুর বেদনাদায়ক মৃত্যুর ঘটনাটি ঘটে তার পূর্বেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল। 15 তারিখে সহিংসতা তারা তৈরি করেছে, ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, রাতে আবাসিক হলগুলোতে তারা এই ঘটনাগুলো ঘটছে। শুধু তাই নয়, 16 তারিখ দিবা মধ্যরাতের পরে আপনি দেখবেন যে আমাদের মেয়েদের হলগুলোতে, আবাসিক হলগুলোতে আমাদের মেয়েদের উপর কিভাবে কোনো ধরনের, কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আবাসিক হলের হলগুলোর অভ্যন্তরে, মেয়েদের অভ্যন্তরে কোনো ধরনের সংঘাতমূলক পরিস্থিতির অবকাশ ছিল না, কিন্তু সেখানেও তারা আমাদের আমাদের যারা নারী কর্মী রয়েছে তাদেরকে কিভাবে তারা পিটিয়েছে, হল থেকে বের করে দিয়েছে, বিভিন্ন ধরনের মানহানিকর অবমাননাকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এই ঘটনাগুলো কিন্তু 15 এবং 16 তারিখের ঘটনা। আপনি যে পরবর্তীকালে যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কথা বলছেন, তখনও কিন্তু এটির সূচনা হয়নি। এবং 16 তারিখ সকালবেলাও আপনাদের আমাদের সরকার ক্ষমতায় আছে, নেতাকর্মীদের, আপনাদের পুলিশ, আমি শেষ আপনাদের আইন করছি। শৃঙ্খলা বাহিনী, আর আপনারা এত অসহায় আমরা তো একটি নির্যাতিত ছাত্র হয়ে গেলেন। সংগঠন, আমরা তো একটি ছাত্র সংগঠন, আমরা তো আর সরকারি ভাবে কোনোভাবে সম্পৃক্ত নই। আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। আমি শেষ করছি। সরকারিভাবে সেই মানে আছে তো আপনারা আমি তো। শেষ করছি, আচ্ছা, শেষ করেন, শেষ করেন। আমি শেষ করছি। সেটি হচ্ছে যে সেদিনই সেই আমি আপনি যে 16 তারিখ বিকেলের বক্তব্যের কথা বলছেন, তার আগেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে কমপক্ষে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটি নিয়ে তদন্ত করেছে। প্রত্যেকটি আবাসিক হলেই কমপক্ষে 40 থেকে 50টি রুম কক্ষ ভাঙচুর করা হয়েছে। আমাদের ছেলে মেয়ে যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ছেলে মেয়েকে যারা রয়েছে তারা 4 তলা, 5 তলা, 6 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এই ছিল গোটা বাংলা, এবং এই ছিল গোটা বাংলাদেশের অবয়বের চিত্র। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা মনে রাখা হবে, অবশ্যই যারা অপরাধ করেছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় কখনো না কখনো আসতেই হবে। জি, আপনি বলছেন আপনারা সরকারিভাবে কোনো, আপনাদের তো আপনারা একটা ছাত্র সংগঠন, কিন্তু আপনারা, আমরা বিভিন্ন সময় দেখেছি সেই সড়ক আন্দোলনের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই কোনো আন্দোলন দমাতে হয় তখন পুলিশের সাথে হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা থাকেন, এবং সেই সময় পুলিশ তাদেরকে কিছু বলেও না, সেই হেলমেট বাহিনীকে কিছু বলেও না, সেটি আমরা দেখেছি। মানে আপনারা তো সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের খুব সুসম্পর্কে ছিল। মানে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, এত অসহায়, এত নির্যাতিত হয়ে গেলেন, আপনার দল ক্ষমতায় আছে, আপনাদের প্রশাসন আপনাদের নিয়ন্ত্রণাধীন, এত অসহায় হয়ে গেলেন, এই বিষয়টা কি মানুষ আসলে খুব নিচ্ছে? এই ঘটনাগুলো ঘটেছে, এটা 14, 15, 16 তারিখে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থী যারা রয়েছে তারা এই সম্পর্কে অবগত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আর হলের অভ্যন্তরে তাদের কর্মকাণ্ড তারা যদি পরিচালনা এতটাই করবে না। অবগত থাকলো, তাহলে সবাই আসলে রাস্তায় আমরা কাদের দেখলাম? এত যে মানুষ বিক্ষুব্ধ হয়ে গেল, কারফিউ ভেঙে সব চলে গেল, এই মানুষগুলো কাদেরকে আমরা দেখলাম? সব কি মৌলবাদী শক্তি? এত ছিল মৌলবাদী শক্তি যারা রাস্তায় নেমে আসলো? আপনাদের ব্যাখ্যা কি, কারা আসলো রাস্তায়? আমরা স্পষ্ট হয়ে বলছি, সেটি মৌলবাদী অপশক্তি যারা রয়েছে তারা তো এটির সঙ্গে সম্পৃক্ত ছিলই, তারা এটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, ম্যাটিকুলাসলি ডিজাইনের সঙ্গে তারা অংশ হিসেবেই তারা কাজ করেছে, বিভিন্ন প্রতিক্রিয়াশীল চক্র তারা জড়িত হয়েছে, এটি তো আমরা বলছি। একই সঙ্গে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার যারা করেছে, আহ, সেই তাদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করার জন্য, তা বিভিন্ন রাজনৈতিক দল তো এটির সঙ্গে পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে, যারা আজকে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। তো সার্বিকভাবে যে যেটিকে রাজপথে যারা নেমে এসেছে, সাধারণ মানুষের অংশগ্রহণের চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করছে, তাদের যে বিভিন্ন প্রশিক্ষিত ক্যাডার রয়েছে, কর্মী বাহিনী রয়েছে, তাদের উপস্থিতি কিন্তু এই পরিস্থিতিটি তৈরি করেছে। এবং যখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়েছে, তারা যখন সহিংসতামূলক পরিস্থিতি তৈরি করেছে, এবং সেটির প্রেক্ষিতে পরবর্তীতে যখন কারফিউ প্রদান করা হলো, পরবর্তীতে আবার 29 জুলাই বা 30 জুলাইতে যখন দ্বিতীয় দফায়
একটি সমাধান, চূড়ান্ত সমাধান কিংবা আনুষঙ্গিক সমস্ত প্রক্রিয়া অবলম্বন করার পরেও যখন এটিকে যখন মানুষের মৃত্যু আপনি নিশ্চিত করছেন সুনিপুণভাবে, যখন আপনি কৌশলের আশ্রয় গ্রহণ করে লাশের উপর ভর করে মানুষের আবেগকে ব্যবহার করার চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করার ক্যাপাসিটি যখন আপনার হাতে থাকছে, রিমোট কন্ট্রোলটি যখন আপনার হাতে থাকছে, তখন সেটিকে আপনি তো সরকারের উপর রিমোট চড়া হওয়ার কন্ট্রোলটা কৌশল হিসেবে আপনাদের হাত করছেন। থেকে, রিমোট সেভাবেই কন্ট্রোলটা কিন্তু তো পুরোপুরি সেভাবেই আপনাদের এই হাতে ঘটনাটি ছিল। ঘটানো হয়েছে। রিমোট কন্ট্রোলটা তো পুরোপুরি আপনাদের হাতে ছিল, সেখান থেকে আসলে রিমোট কন্ট্রোল অন্যদের হাতে চলে গেল কেন? নাকি আসলে এই বিষয়টি আপনারা না বললেও বিষয়টি এরকমই যে আহ, এতটাই মানুষ বিরক্ত বা এতটাই মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল যে সাধারণ মানুষকে তারা ব্যবহার করতে পেরেছে? আপনি বলছেন তারা ব্যবহার করেছে, আমি ওই জন্য বললাম সাধারণ মানুষকে তারা কেন ব্যবহৃত হলো সাধারণ মানুষ? দেখুন, একটি রাজনৈতিক দলের যতজন কর্মী থাকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক দলগুলোর যে বিশাল সাংগঠনিক কাঠামো রয়েছে, এবং সেটির সঙ্গে যদি আপনি এক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটান এবং দুটো যদি যোগসাজশ ঘটান, তো স্বাভাবিকভাবে এটির সঙ্গে এই যে আজকে জনগণের সম্পৃক্ততা বা আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে একতরফা ব্যাখ্যা দেওয়া হয়, সেটি সঠিক নয় বলে আমি মনে করি। এটির সঙ্গে এটি মূলত একটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই ছিল, এবং একই একই সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। সেটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে, এটি যেমন সত্য, এবং একই সঙ্গে রাজনৈতিক যে অপশক্তিটি রয়েছে তাদের মূল উপস্থিতি আসলে পার্থক্য করে দিয়েছে বলে মনে করি। মানে এই ষড়যন্ত্রই আপনারা কুপকার, আপনাদের রাষ্ট্রযন্ত্র, আপনাদের দলীয় সক্ষমতা সবকিছু এই ষড়যন্ত্রের কাছেই পরাজিত হলো শেষ পর্যন্ত। রাজনৈতিক ঘটনা প্রবাহে অবশ্যই আপনার বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং অবশ্যই সহিংসতার বিষয়টিকে এড়ানো বা একটি সরকারের প্রায়োরিটি কি থাকে, একটি সংগঠনের প্রায়োরিটি কি থাকে, সেটাও কিন্তু বিবেচ্য একটি বিষয় বলে আমরা মনে করি। এবং রাজনৈতিক ইতিহাস তো আর এই 3 মাসের ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকবে না, অবশ্যই এটির সঙ্গে সঙ্গে আরো বেশি উন্মোচিত হবে। এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি যা আবেগ রয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সাংবিধানিক ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সেটি বাংলাদেশের মানুষ পুনঃস্থাপন করবে বলে আমি মনে করি। আপনারা দেশে ফিরবেন কি করে? দেখুন, আমার অবস্থানই তো আপনি অবগত নন। আচ্ছা, আপনি না হয় অবস্থান জানি না আমরা, কিন্তু আমরা অনেকের অবস্থানই জানি। আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়টা আমরা নিশ্চিত, এবং কে কোথায় আছে তাদের অবস্থানও অনেকটাই আমরা নিশ্চিত। আপনারা এই যে এবং আপনাদের যে মানে দলের নেত্রী, সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও চলে গেলেন, পালিয়ে চলে গেলেন ভারতে। দেশে ফেরার আপনাদের মানে কৌশলটা কি বা পরিকল্পনাটা কেমন? যদি বলি এটি সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্যই বা কিভাবে ফিরবেন? দেখুন, এটি তো মূল রাজনৈতিক দলের প্রশ্ন। যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একদিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে। এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। সাদ্দাম, আমরা দেখছি যে আপনারা ট্রাম্প আসাতে আওয়ামী লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি, সেটি আসলে কেন? ট্রাম্পের উপরে কিসের ভরসা? বাংলাদেশে অনেকেই, আন্দোলনকারীদের অনেকেই ট্রাম্প লীগ বলে এখন এটাকেও ট্রল করছে। বাংলাদেশের আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক, আমাদের সাংবিধানিক কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক, সাংবিধানিক ধারাবাহিকতা হোক, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, সেটিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, সেটি তো অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা, শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সূচকগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার যে সাফল্য, সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব, সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনোখানেই ঘটবে বলে আমরা মনে করি। আচ্ছা, মানে বাইডেন প্রশাসন থাকলে সেই আস্থার জায়গাটা খুব হচ্ছিল না, যেটি ট্রাম্প প্রশাসন আসলে হবে বলে আপনারা মনে করেন? আমরা কিন্তু আবারও বলছি যে এটি প্রথম কথা হচ্ছে যে জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি, এবং জনগণই এখানে নেতৃত্ব প্রদান করবে। পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই ঘটুক না কেন, এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত। এবং যারা অপশক্তি রয়েছে, যারা সাময়িকভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে, তারা আসলে বিজয়ী নয়, বরং গণতন্ত্রকে বিজয়ী করেই, জনগণের শক্তিতে, অভ্যন্তরীণ শক্তিতেই আমাদের জনগণ ঘুরে দাঁড়াবে, সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তিকে মোকাবেলা করবে। সাদ্দাম, আপনি খুবই দারুণ সুবক্তা। আপনি, আপনার বক্তব্যের মধ্যে আসলে অনেক কিছুই আমি খুঁজে পাচ্ছি না, যে যেই প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা কোথায় চলে যাচ্ছে। আপনাদের পরিকল্পনার কথাটা আমি জানতে চাচ্ছিলেন। আপনি বলছেন বিচারিক প্রক্রিয়ার কথা। সাংগঠনিকভাবে আপনাদের কেমন পরিকল্পনা সামনে?
বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে আপনি জানেন যে গোটা দেশব্যাপী আমাদের নেতাকর্মীরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, নিষ্পেষণের শিকার। আমরা যখন কথা বলছি, আমরা আপনার সঙ্গে আলোচনাতেও আমরা গিয়েছি, আপনি বলছেন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। ঠিক এই সবসময় আসলে মুহূর্তে অপকর্ম বাংলাদেশে, নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, সেটি আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন, আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি। হুম। জি। ছেলেমেয়েরাই বা আমাদের যারা দর্শক তারাই সেটি নির্ধারণ করবে। এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা তাদের পরীক্ষা কার্যক্রমে, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের কর্মী হওয়ার কারণে, সমর্থক হওয়ার কারণে, কিংবা দূরতম ভাবে সম্পৃক্ত সেটি হওয়ার কারণেই কিন্তু আজকে অনেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে কিংবা শুধুমাত্র নির্দিষ্ট মত প্রকাশ কারণে আজকে হয়তো তারা 4-5 বছর 6 বছর লেখাপড়া শেষ করেছে, সেখান থেকে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে, তাদেরকে 5 বছর 10 বছর বিভিন্ন মেয়াদে তারা শাস্তি প্রদান করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কেউ যদি কখনো যায়ও, সেই পরীক্ষা কেন্দ্র থেকে তুলে নিয়ে তাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। কারো বিরুদ্ধে যদি মামলা নাও থেকে থাকে, অজ্ঞাতনামা মামলা তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং গোটা বাংলাদেশে ছাত্রলীগের বিশেষ করে আপনি জানেন যে গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী সবারই বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পরিবার হত্যাযজ্ঞের শিকার হয়েছে। এটি হচ্ছে গোটা বাংলাদেশের প্রেক্ষাপট। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় যেটি প্রায়োরিটি, সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রাম। আমরা মনে করি যে এই অগণতান্ত্রিক অপশক্তি যেটি আমাদেরকে জবরদখল করে রেখেছে, গোটা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছে, আমরা মনে করি যে গোটা বাংলাদেশে আজকে এক ধরনের জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে, একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ। এবং জনগণের, আপনি একটি সরকার গঠন করবেন, জনগণ আপনাকে ম্যান্ডেট প্রদান করবে, সেটির আলোকে আপনি সরকার গঠন করবেন, সরকারের জবাবদিহিত থাকবে। এটি একটি প্রক্রিয়া, এটির মাধ্যমে আপনি জনগণকে ধর্তব্যের মধ্যে আনছেন কি আনছেন না সেটি প্রমাণিত হয়। তো সার্বিকভাবে আমাদের বর্তমান যে সংকটটি রয়েছে এটি গণতন্ত্রের সংকট। এবং বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে সমস্ত কর্মপ্রয়াস হচ্ছে যে এই গণতন্ত্র পুনরুদ্ধার, জি। সেই নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা গণতন্ত্র হস্তান্তর করতে হবে। পুনরুদ্ধার এই বাংলাদেশের, লক্ষ্যে সংগ্রাম করাই বাংলাদেশ জি, ছাত্রলীগ আগামী বাংলাদেশ দিনে মূল ছাত্রলীগের লক্ষ্য। আপনি প্রয়াসের কথা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রের পথে ফেরা। প্রকাশ্য রাজনীতিতে আপনি ফিরতে গেলে আপনার কি মনে হয় ইরাকের সাদ্দাম হোসেনের মতো কোনো পরিণতি, বর্তমান যে প্রেক্ষাপটের কথা আপনি উল্লেখ করছিলেন, সেরকম কোনো আশঙ্কা কি আপনি নিজে মনে কখনো করেন? মানে দেখুন, বাংলাদেশের আমরা সাদ্দাম কিন্তু হোসেন। বলছি যে আমরা এই সরকারের যে নিষেধাজ্ঞা, যারা সংবিধান গ্রহণ নিজেরাই মানে না, তারা যখন আইনের দোহাই দেয়, সেটি আমাদের কাছে হাস্যকর মনে হয়। তারা, যারা বাংলাদেশে প্রতিক্রিয়াশীল উগ্রবাদী সংগঠনগুলো, তারা তাদের নিষেধাজ্ঞার আওতায় বাইরে নিয়ে এসেছে। এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, শুধু তাই নয়, বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তম অংশে প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যখন তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু আমরা সুস্পষ্ট হয়ে বলেছি যে এটির কোনো গ্রাহ্যতা আমরা করি না, এটির কোনো আইনগত, নৈতিক, কোনো যৌক্তিক ভিত্তি আমাদের কাছে নেই। এই কারণে অপ্রকাশ্য কার্যক্রম বলে বাংলাদেশের কোনো কিছু নেই, আমরা প্রকাশ্যেই সবকিছু করব। আমরা বাংলাদেশ এই অবৈধ সরকারের এই নিষেধাজ্ঞাকে আমরা থোড়েই কেয়ার করি, এবং বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে সুসংগঠিত হয়ে জি, কিন্তু পরিবর্তিত থোড়াই পরিস্থিতির কেয়ার করেও তো আসলে দাঁড়াতে পারছেন না আপনারা, এইটা তো বাস্তবতা। মানে থোড়াই কেয়ার কেয়ার না করেই বা কি হচ্ছে, কেয়ার তো করতেই হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই কর্মসূচি পালন করছে। আজকেও মিছিল হয়েছে, এই 10 নভেম্বরও বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা সমবেত হয়েছে। জোর জুলুম, তারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের যে পরিপ্রেক্ষিত ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি, এ ধরনের ঘটনাগুলো শিকার হয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছে এবং একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড ধাপে ধাপে উত্তীর্ণ হয়। বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে জি, সফল জি। হবে। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন। আপনি অনেকগুলো অভিযোগ করছিলেন বর্তমান সরকারের বিরুদ্ধে। সেই অভিযোগগুলো নিয়ে হয়তো সরকারের যারা আছেন তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয় সেইগুলো নিয়ে কথা বলবো। এরকম ভুরি ভুরি অভিযোগ আওয়ামী লীগ সরকারের আপনি আপনি নিশ্চয়ই শুনেছেন, আছে সংবিধান আইনের ব্যত্যয় ঘটানো। সেই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কখনো, মানে আমি সেটাও একটু আগে জিজ্ঞাসা করছিলাম, আপনারা কখনো অনুতপ্ত কিনা? আপনারা কি মানে দেশবাসীর কাছে কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে ক্ষমা চাইছেন, এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছাবেন কিনা? দেখুন, একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড তো একটি বৃহত্তর দৃষ্টিকোণের বিষয়। তো সংগঠনগুলো সবসময় একটা ধরনের প্রচেষ্টা থাকে গণমুখী থাকার, কিংবা সময়ের সঙ্গে আপ টু ডেট থাকার, কিংবা কোনো বিষয়ে থাকলে সংশোধনমূলক প্রক্রিয়া গ্রহণ করার। এটি তো একটি সংগঠনের জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর এই সরকার উৎখাতকে কেন্দ্র করে সার্বিক বিষয় আপনি যেটি বলছেন, সেটি তো আপনার একটি নিজস্ব মতামত থাকবেই, সংগঠনের নিজস্ব মতামত তো রয়েছে, আমাদের নিজস্ব অবজারভেশন রয়েছে। সেই লক্ষ্যেই তো বাংলাদেশ ছাত্রলীগ এই বিষয়টিকে সার্বিকভাবে দেখবে। আর বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যদি আমরা বলি, সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানাই, শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের প্রতিবাদী যে স্পিরিট রয়েছে, তাদের যে দৃঢ়তা রয়েছে,
যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দেওয়ার যে প্রচেষ্টা তাদের রয়েছে, তাদেরকে আমরা সালাম জানাই। এবং শিক্ষার্থীদের কাছ থেকে শেখার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কোনো কার্পণ্য নেই। শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের কোনো আমাদের কোনো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিমান অভিযোগ, সেটির আলোকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তাদের কর্মকাণ্ডে এক ধরনের পরিশুদ্ধি, এক ধরনের আরো ইতিবাচক বাতাবরণ নিয়ে আসার জন্য ছাত্রলীগের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আমরা যেটি নিয়ে সচেতন সেটি হচ্ছে যারা সহিংসতা পরিচালনা করেছে, যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে, যারা শিক্ষার্থীদের লাশ ফেলেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এই ফৌজদারি অপরাধগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যারা হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর আক্রমণ করেছে, আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতির পরিবেশ ছিল সেটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করেছে, এবং শিক্ষার্থীরা তো কোটা সংস্কার চেয়েছে, শিক্ষার্থীদের এই এক ধরনের, শিক্ষার্থীরা সবসময় গণতান্ত্রিক সরকারের উপরই বাংলাদেশের ছাত্র সমাজ বিশ্বাস রেখেছে। শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে আজকে যারা অগণতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, আমরা সুস্পষ্টভাবে বলছি, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই, সালাম জানাই, এবং আমরা মনে করি যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই শিক্ষার্থীরাই সামনে থেকে নেতৃত্ব প্রদান অনেক করবে। ধন্যবাদ সাদ্দাম হোসেন, আপনি আপনার বক্তব্য দিয়েছেন। আপনার এই বক্তব্য মানে দেশের সাধারণ ছাত্ররা বা ছাত্রলীগের দেশে যারা কর্মীরা আছে তারা কিভাবে নেয়, দেশের মানুষ কিভাবে নেয়, সেটি নিশ্চয়ই তাদের উপরে। অনেক ধন্যবাদ সাদ্দাম, আপনি অনেকটা সময় দিয়েছেন আমাকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।